তো আমরা আমাদের পারফরমেন্স দিয়ে, আমরা আমাদের কোয়ালিটি দিয়ে তারপরে হচ্ছে তোমাদের এখানে নিয়ে আসছি। ব্যাপারটা তো এমনই। তো যত বেশি মানুষ আসলে জানবে, তত বেশি মানুষের চয়েস থাকবে যে হ্যাঁ, এখানে হয়তো ভালো পড়াশোনা হয়, ওখানে ভালো পড়াশোনা হয়। সো আন্টিদের কাছে এটা আমার আবদার, ছেলে হিসাবে, যে যখন কথা হয় অন্যান্য আন্টিদের সাথে, তখন শিখো কেমন, জাস্ট এটা একটু বলবেন। শিখো নামে যে একটা কিছু আছে, সেখানে যে অনেক বিশাল কর্মযজ্ঞ হয়, আমরা কিভাবে পড়াই, আমাদের ক্লাসের অ্যাপ্রোচটা কি, আমরা কিভাবে কথা বলি, স্টুডেন্টদের কিভাবে মোটিভেট করার চেষ্টা করি, এগুলো একটু বাকি আঙ্কেল আন্টি যারা আছেন ওনাদেরকে একটু বলবেন। বাড়াই বলার কোনো দরকার নেই, আমরা যেটা সেটা বললেই হবে। অ্যাপে যারা আছো তোমাদের জন্য দুটো কথা থাকবে। প্রথম, আমাদের পড়াশোনা করতে হবে ভাই। তুমি পড়াশোনা করলে এমনিতেই আমাদের কথা মানুষ জানবে। কারণ দেখবা যে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে, এই তুই ফার্স্ট হয়েছিস, তাইলে হচ্ছে তুই কোথায় পড়ছিস, শিখতে পড়ছিস, এই যে অলরেডি হয়ে গেল। আর যারা হচ্ছে ফেসবুকে আছো, তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিও, একটু তোমাদের বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো কান ধরে। এই তুই কি করছিস, ফেসবুকে চ্যাটিং করছিস, স্ক্রলিং করছিস, একটু অ্যালকেন পড়ে যা, জৈব যৌগ পড়ে যা। অনেক খুনসুটি, অনেক কথাবার্তা হয়ে গেল, চলো পড়াশোনায় যাই। রূপন্তী আহমেদ সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম। পূজা কথা, অ্যালকেনে 14 বংশে যা আছে সবই পড়বো। এখন আজকে ক্লাস শুরু করার আগে অবভিয়াসলি আমরা যেটা সবসময় করি, গত ক্লাসটা সংক্ষেপে রিভিউ করে দিই। চলো একটু গত ক্লাসটা রিভিউ করছি। গত ক্লাসটা আমার নেওয়া। গত ক্লাসে আমরা পড়ছিলাম ক্যাটিনেশন। এই মনে পড়ে? অ্যাপে যারা আছি, গত ক্লাসটা যারা করছিলাম, মনে আছে ক্যাটিনেশনের ডেফিনেশন পড়ছিলাম? ক্যাটিনেশন মানে চেইন ফরমেশন টেন্ডেন্সি। চেইন ফরমেশন টেন্ডেন্সি মানে হচ্ছে যে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে বন্ধন তৈরি করে 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 বড় বড় চেইন তৈরি করে। এই যে বড় বড় চেইন তৈরি করে, এটা যে বৈশিষ্ট্য, ওই চেইনকে কিন্তু ক্যাটিনেশন বলে না। এই চেইন তৈরির যে প্রবণতা, সেই প্রবণতাটাকে বলা হয় ক্যাটিনেশন, যেটা কার্বনের মধ্যে আছে। ওকে, তারপরে হচ্ছে আমরা শিখছিলাম হোমোলোগাস সিরিজ, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী বলছিলাম কয়েকটা যৌগকে আমি তখন সমগোত্রীয় শ্রেণী বলবো যদি ওরা তিনটা বৈশিষ্ট্য মানে, তিনটা শর্ত মানে, দেখো মনে আছে কিনা। ধর্মে মিল থাকতে হবে। আমি কিন্তু বলিনি ধর্ম সেম হইতে হবে, আমি বলছি যে ধর্মে মিল থাকতে হবে, এদের সংকেত সেম হইতে হবে। সংকেত মানে একটা সাধারণ সংকেত, একটা জেনারেল ফর্মুলা বানানো যায়, এবং এখানে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এই তিনটা শর্ত যদি মানে, তাহলে তারা হচ্ছে কি বলে, সমগোত্রীয় শ্রেণী, ওদেরকে আমরা বলবো। বুঝছো? এরপরে তোমাদেরকে কিছু জিনিস মুখস্থ করাইছিলাম, দেখো তো এই মুখস্থগুলো আছে কিনা। এই যে এখানে যেগুলো আছে, অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী যারা আছে তাদের সবার যদি আমি সাধারণ সংকেত বলি, সেই সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এই মনে পড়ে? তারপর হচ্ছে অ্যালকিনকে যদি হচ্ছে আমি বলি, ওদের সাধারণ সংকেত CnH2n। তারপরে হচ্ছে অ্যালকাইনকে যদি বলি CnH2n-2। আশা করি এগুলো মনে আছে। অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1OH, এটা হয়তো অনেকের অলরেডি মুখস্থ আছে, বাট নিচেরটা হয়তো অনেকের কাছে নতুন ছিল। নতুন যাদের কাছে ছিল মুখস্থ করে নাও, সমস্যা নেই। তারপর আসি অ্যালডিহাইড। অ্যালডিহাইড হতেছে CnH2n+1CHO, এভাবে মুখস্থ করা যায়, অথবা এভাবেও মুখস্থ করা যায় CnH2nO, দোনোটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। অ্যাসিডের ক্ষেত্রে দেখাইছিলাম। তারপরে তোমাদেরকে বলছিলাম হচ্ছে কার্যকরী মূলক কাকে বলে। কার্যকরী মূলকের ডেফিনেশন ছিল যে যে মৌল বা মূলক কোনো জৈব যৌগের চেইনে উপস্থিত থেকে সেই চেইনের সমস্ত ধর্ম একলা নির্ধারণ করে দেয়। আবারও বলি, সেই চেইনের সমস্ত ধর্ম ও একলা নির্ধারণ করে দেয়, সেটাকে আমাদের বলা হয় হচ্ছে কার্যকরী মূলক। তো কার্যকরী মূলকের ক্ষেত্রে মুখস্থ করতে বলছিলাম অ্যালকেনে কি থাকে, অ্যালকিনে কি থাকে, অ্যালকাইনে কি থাকে, অ্যালকাইল হ্যালাইডে কি থাকে, অ্যালকোহলে কি থাকে, তারপর হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, ইথার আর অ্যাস্টার বলছিলাম লাগবে না। এবং হচ্ছে আমরা সেখান থেকে মোটামুটি হচ্ছে কয়েকটা এমসিকিউ তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিছিলাম। আশা করি এগুলো করছো। এখন আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসে। সবাই খাতায় লিখে নাও, আজকের ক্লাসে মেইনলি কি পড়বো? অ্যালকেন পড়বো। পিঙ্ক লিখে। এখান থেকে আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, কিছু বেসিক তথ্য তোমাদেরকে দেই। এখানে যা লেখা আছে এগুলো দেখার দরকারই নেই। তুমি মনে করে বোর্ডে কিচ্ছু নাই, মনে করা যায় তো? করা যায় তো? অবশ্যই করা যায়।
এখন এই বোর্ডে কিছু যদি না থাকে, আমরা শিখছি হচ্ছে অ্যালকেন। প্রথমত আসি, অ্যালকেন এই নামটা কই থেকে আসছে জানো? অ্যালকেন এই নামটা আসছে হচ্ছে প্যারাফিন থেকে। এই ওয়ার্ডটা কি কেউ আগে শুনছো? মানে অ্যালকেন এই নামটা আসছে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড প্যারাফিন থেকে। প্যারাফিন, প্যারাফিন শব্দের একটা অর্থ আছে। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে লো অ্যাফিনিটি। আমি যদি ইংলিশ টার্মটা করি, লো অ্যাফিনিটি। দেখো এখানে দাগ হয় না, ম্যাজিক দেখছো? সব জায়গায় দাগ হয়, এখানে দাগ হয় না। দেখো দেখো, এই দেখো, এই দেখো ভাই, এখানে ভূতে ধরছে, দেখছেন? আহারে, এই বোর্ডে সারা জায়গায় দাগ হয়, দেখো সারা জায়গায় দাগ হয়। এই জায়গাটা কেন জানি দাগ হইতেছে না, এই যে। আচ্ছা, কেন হচ্ছে না আমি জানি না, কিন্তু হচ্ছে না। আচ্ছা, প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে লো অ্যাফিনিটি। জিনে ধরছো এখানে, বুঝছো? এখানে দাগ হচ্ছে না। এখন তোমরা অনেকে বলো যে এটা হইতেছে আসক্তিহীন। শোনো, আসক্তিহীন মানে হচ্ছে যার আসক্তি নাই। আসক্তি নাই মানে সে কারোর প্রতি অ্যাট্রাক্টেড হয় না। আর লো অ্যাফিনিটি মানে কম আছে, বুঝছো? তো আসক্তিহীনের থেকে আসক্তি কম, এটা বেশি শুদ্ধ। আমরা বলবো হচ্ছে প্যারাফিন মানে হচ্ছে লো অ্যাফিনিটি। মানে আসলে কি, ওর কারোর প্রতি কোনো অ্যাট্রাকশন নাই, ও কারোর সাথেও নাই, ও কারো পাছেও নাই, ও কাউরের ডাকে সাড়া দেয় না, ওর ডাকেও কেউ সাড়া দেয় না। ও ওর মতো থাকতে পছন্দ করে। মানে তোমাদের মধ্যে দেখবা কিছু বন্ধু আছে, যে বন্ধুরা আসলে খুব একটা যায় না, মাঠে টাঠে যায় না, কারোর সঙ্গে খেলতে যায় না, আবার কারোর সঙ্গে ঝগড়াও করতে যায় না। ও কারো ডাকেও যায় না, ওর ডাকেও কেউ আসে না। এই টাইপের যে বন্ধুরা আছে, ওরা হচ্ছে অ্যালকেন, ওরা হচ্ছে প্যারাফিন। তো এরা আসলে খুব একটা বিক্রে টিক্রে করে না কারোর সাথে, এই জন্য এদেরকে ডাকা হয় প্যারাফিন। তো অ্যালকেনের কার্যকারীমূলক কি ছিল, এটা আমরা সবাই জানি। এই পয়েন্টটা লিখে নাও, বোর্ডে যা আছে সব লিখতে হবে না, শুধু এটুকু লিখে নাও। কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। তাহলে অ্যালকেনে কি থাকে? অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে। অ্যালকেনের সাধারণ সংকেত কি, এটা তোমাদেরকে দেখাইছিলাম। এই যে এটা, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এবং এই নামটা কই থেকে আসছে? নামটা প্যারাফিন থেকে আসছে। এইগুলো বুঝছি। এখন তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করি। তাহলে এখান থেকে তোমার তিনটা তথ্য জানতে হবে। নাম্বার ওয়ান, অ্যালকেন নামটা আসছে প্যারাফিন শব্দ থেকে। তো যে কোনো জিনিস যখন আমরা পড়ি তখন নামকরণের উৎস জানা উচিত। প্যারাফিন থেকে আসছে, এখানে কার্যকরী মূল্য কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, গেল এটুকু। আর এই সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। ওকে, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমাদের আশেপাশে আমরা ব্যবহার করি, তুমি চিনো জানো, এরকম কয়েকটা অ্যালকেনের নাম বলো। আনসার দাও। তুমি চিনো, তুমি জানো, তোমার আশেপাশে আছে অ্যালকেন, এরকম কয়েকটা অ্যালকেনের নাম বলো আমাকে দেখি। নাইমা বলছে ভাই আপনার হ্যান্ড রাইটিং এত সুন্দর, কেমনে হয়? আচ্ছা, হ্যান্ড রাইটিং মিথেন, অনেকে আনসার দিচ্ছে। হ্যান্ড রাইটিং নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এটা সাইন্টিফিক্যালি প্রুভড, যাদের হাত যত নরম এদের হ্যান্ড রাইটিং তত সুন্দর। তুমি নিজে ইমাজিন করো, ধরো একটা মানুষ যার হাত অনেক শক্ত, ইট ভাঙে, ধরো সে ইট ভাঙে অথবা সে রিক্সা চালায়। তো হ্যান্ড রাইটিং সুন্দর হইতে গেলে তো কলমটাকে সুন্দর তাড়াতাড়ি স্মুথলি নাড়াচাড়ানো করা দরকার। তো আসলে ওটা তো ওদের ক্ষেত্রে হয় না, কারণ ওদের হাত শক্তপোক্ত হয়ে গেছে। এই জন্য হ্যান্ড রাইটিং আর ড্রয়িং সুন্দর হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে হাত নরম হইতে হয়। তার জন্যই তুমি দেখবা সাইন্টিফিক্যালি প্রুভড, এটা ছেলেদের থেকে মেয়েদের হাতের লেখা সুন্দর হয়। মেয়েরা অনেক গোটা গোটা করে লিখে, বুঝছো? এবং কেন হয়? কারণ মেয়েদের হাতটা ছেলেদের হাত থেকে নরম হয়। এর মানে এই না যে এখন সবাই, আমি জানি, নিজের হাত চাপাচাপি শুরু করছে, বিশেষ করে যাদের হাতের লেখা খারাপ। আমি আমি হয়তো দেখতে পাচ্ছি না, বাট আমি জানি স্ক্রিনের সামনে এখন সবাই নিজের হাত চাপতেছে যে আমার হাত কি নরম না আমার হাত শক্ত। ওইটা একটা ইন জেনারেল ধারণা, বাট এর বাইরে তো অনেক কিছু আছে। মানে এর মানে এই না যে সব ছেলের হাতের লেখা বাজে হবে আর সব মেয়ের হাতের লেখা সুন্দর হবে, ব্যাপারটা এমন না। বাট এটা নর্মালি দেখা যায় যে ছেলেদের হাতের লেখা একটু কম ভালো হয় কারণ হাত শক্ত, মেয়েদের হাতের লেখা একটু বেশি ভালো হয় কারণ ওদের হাত নরম। প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, এটা হচ্ছে মেইন কথা। ওকে, সো আমাদের আশেপাশে অ্যালকেন যেগুলো আমরা দেখি তার মধ্যে একটা হচ্ছে যে ন্যাচারাল গ্যাস,
ন্যাচারাল গ্যাস। এবং বাংলাদেশে যে ন্যাচারাল গ্যাস পাওয়া যায় বাংলাদেশের গুলো তার 98% আসলে কি থাকে, 98% থাকে মিথেন। এটা বাংলাদেশেরটাই, বুঝছো? মানে অলমোস্ট পুরোটাই হচ্ছে মিথেন থাকে। এবার এটা নিয়ে একটা সুন্দর মিম আছে, সেই মিমটা তোমাদেরকে বলি। তোমরা কি হচ্ছে এটা নাম শুনছো, সিএনজি? ডু ইউ নো হোয়াট সিএনজি স্ট্যান্ডস ফর? সিএনজি স্ট্যান্ডস ফর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মানে আসলে ন্যাচারাল গ্যাস তো অনেক বড় জায়গা লাগে, এটাকে চাপ দিয়ে অনেক অল্প জায়গায় তারপর সিলিন্ডারে করে বাজারজাত করা হয়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা একটা ফুয়েল। এটার উচ্চারণ কিন্তু ফুয়েল না, এটার উচ্চারণ হচ্ছে ফিউয়েল। মানে তুমি যদি এটার প্রপার উচ্চারণ বলো ফিউয়েল, মানে যেটা দিয়ে আসলে একটা গাড়ি টাড়ি চলে। তো এটা নিয়ে মিমটা হচ্ছে এরকম, আমাদের ঢাকায় তো সিএনজি চলে, তোমরা দেখবা না ওই যে সবুজ সবুজ রঙের বেবি ট্যাক্সি যেগুলো, সেগুলো হচ্ছে সিএনজি। কিন্তু আমরা এটাকে সিএনজি যে বলি, তুমি বলো তো এই নামটা কি ঠিক আছে কিনা? ধরো যে বাইকটা ডিজেলে চলে বা যে বাইক ডিজেলে চলে না, পেট্রোলে চলে, সেই বাইকটাকে কি আমরা পেট্রোল নামে ডাকি? ডাকি না তো। বা যে গাড়িটা অকটেনে চলে, সেই গাড়িটাকে আমরা অকটেন ডাকি? ডাকি না তো। মানে কোনো ভেহিকেলকেই তার জ্বালানির নামে আমরা ডাকি না। ওই এক বেচারা ভাই সিএনজি দিয়ে চলে দেখে ওর নাম হয়ে গেছে সিএনজি। এর নাম হওয়া উচিত সিএনজি চালিত অটোরিকশা, তাই না? মানে সিএনজি চালিত অটোরিকশা হতে পারে, অটোরিকশা হইতে পারে, হোয়াট এভার, বাট সিএনজি কেমনে হয়? মানে বেচারা একটা বিপদে পড়ে গেছে, যে ও চিন্তা করছে আমি সিএনজি দিয়ে চলি, আমার ফিউয়েলের নামে তুমি আমার নামকরণ করে ফেলছো। এটা তো ওর উপর ইনজাস্টিস করা হচ্ছে, তাই না? বাকি কোনো গাড়ির জ্বালানির উপরে তার নামকরণ করা হয় না, খালি ওই এক বেচারার হয়। এটাতে আবার কোনো কোনো এলাকায় বেবি বলে। এখন এটা যে বেবি কেন বলে আমি জানি না, নাম শুনছে যে সিএনজি চালিত যেটা বেবি বলে, বেবি ট্যাক্সি। মেইন কথা আসি, তো আমাদের আশেপাশে সবসময় ব্যবহার করা হয় এরকম একটা অ্যালকেন হচ্ছে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আরো আছে, এই যে দেখো আমরা যে পেট্রোল ব্যবহার করি, পেট্রোল, এই পেট্রোলও কিন্তু একটা অ্যালকেনের মিশ্রণ। তারপরে আমরা যে অকটেন ব্যবহার করি, এই অকটেনও কিন্তু অ্যালকেনের মিশ্রণ। তারপরে আমরা যে কেরোসিন ব্যবহার করি, এটাও কিন্তু অ্যালকেন। আমরা যে মোম ব্যবহার করি, এই মোমটাও কিন্তু একটা অ্যালকেন। লিখে না একটু। তাইলে কি দেখলাম সেটা হচ্ছে পেট্রোল একটা অ্যালকেন, অকটেন একটা অ্যালকেন, কেরোসিন একটা অ্যালকেন, মোম একটা অ্যালকেন, সবই অ্যালকেন। এবং তোমাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, সেটা হতেছে ধরো আমি এখনো তোমাদেরকে শেখাইনি, বাট তোমরা যেহেতু ক্লাস 10-এ পড়ো, 9-এ না। মিথেন তোমরা খেয়াল করছো, মিথেন হচ্ছে CH4, এবং মিথেন কিন্তু গ্যাস, তাই না? CH18, এটা হচ্ছে অকটেন, আশা করি সবাই জানো। এই অকটেন তো দেখছি আমরা ওই যে তেলের পাম্পে বিক্রি করে। এখন তেলের পাম্পে বিক্রি করে অকটেন কি? অকটেন কিন্তু লিকুইড থাকে। তাহলে আমি দেখলাম যে এটা হইতেছে লিকুইড। তাহলে এটার একটা সানি নজুল আছে কাঁচা বাচ্চারা, সেই সানি নজুলটা দেখো তো সবাই, মানতে পারো কিনা? সানি নজুল হচ্ছে, আবার মোমবাতিও কিন্তু একটা অ্যালকেন, মোম একটা অ্যালকেন, এবং এটার কার্বন সংখ্যা আরো বেশি। কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এই জন্য যত বেশি কার্বন হয়, অ্যালকেন গ্যাস থেকে আস্তে আস্তে লিকুইড হয়, তারপরে আস্তে আস্তে সলিড হয়। সবাই কি বুঝতে পারছি যে কার্বন সংখ্যা, সবাই অ্যালকেন, কিন্তু কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে অ্যালকেনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। সবাইকে এটা মেনে নিতে পারছি? একটু কমেন্ট করো সবাই। এই কাঁচা বাচ্চারা মেনে নিতে পারছি তো? কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে অ্যালকেনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। এটা মুখস্থ করবে সবাই, আমি একটু লিখে দিচ্ছি। কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে অ্যালকেনের গলনাঙ্ক
আর গলনাঙ্কটা ইম্পর্টেন্ট না, মেইনলি স্ফুটনাঙ্কটা ইম্পর্টেন্ট। স্ফুটনাঙ্ক বাড়ে। ওকে, সবাই চট করে লিখে নাও, আর লেখা হইলে বলো লেখা হয়েছে। তাহলে অ্যালকেন সম্পর্কে আমরা এতক্ষণ ধরে যা যা পড়লাম, একটু পুরো ব্যাপারটা সংক্ষেপে রিভিউ করে দেই। প্রথমত শিখছিলাম অ্যালকেন নামটা কই থেকে আসছে। অ্যালকেন নামটা আসছে হচ্ছে প্যারাফিন থেকে। ওকে, অ্যালকেন নামটা আসছে প্যারাফিন থেকে। আচ্ছা, আমাকে রুবায়েত আল রাজিন বলছে কেমন করে স্যার, একটু ডিটেলস বলেন। সবাই একটু খাতায় লিখো না, আবার কমেন্টও করো না, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। যে কোনো একই টাইপের অণু যেগুলো আছে, একই টাইপের অণু, সবাই মনোযোগ দিয়ে শুনবা, যে কোনো একই টাইপের অণু যারা আছে, তো একই টাইপের অণু যারা আছে সেই প্রতিটা অণুর ক্ষেত্রে অণুর আকার বড় হইলে স্ফুটনাঙ্ক বাড়ে। আবারও বলতেছি, অণুর আকার যদি বড় হয় তাহলে স্ফুটনাঙ্ক বাড়বে। এইটার একটা কারণ হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়ে। তা আমি সবাইকে বলবো একটু ধৈর্য ধরতে। তুমি যখন কলেজে উঠবা, কলেজের প্রথম পত্রে 3য় অধ্যায়ে আমি তোমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমি তোমাদেরকে পড়াবো। এই কনসেপ্টটা একটু মনে রাখো, ভাইয়া বলছে ভুল বলে না, এটা একটু মাথায় রাখো। আর অনেকে বলতে পারো ভাই গলনাঙ্ক নিয়ে আসলে কেন বললেন না। আসলে গলনাঙ্ক নিয়ে আমরা ডিল করি কাদের জন্য, যারা সলিড আছে ওদের জন্য। গলনাঙ্ক মানে কি, সলিড থেকে লিকুইড বানাবো, তাই না? তো ওদের জন্য গলনাঙ্ক নিয়ে পড়াশোনাটা করি আমরা, বাস্তব জীবনে কাজে লাগে। কিন্তু যারা অলরেডি গ্যাস আছে, তো গ্যাসকে তো আসলে সলিড বানানো যায় না, গ্যাসকে সর্বোচ্চ লিকুইড বানানো যায়। এই জন্য যারা গ্যাসিয়াস আছে ওদের জন্য স্ফুটনাঙ্কটা বেশি রেলেভেন্ট। স্ফুটনাঙ্কটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগে, ওটা বেশি প্রাসঙ্গিক, গলনাঙ্কটা প্রাসঙ্গিক না। মানে গলনাঙ্ক লিখলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কয়েকটা জিনিস শিখলাম হাতে গোনা। প্রথমত শিখলাম অ্যালকেন নামটা আসছে প্যারাফিন থেকে। প্যারাফিন মানে লো অ্যাফিনিটি। কেন লো অ্যাফিনিটি বলা হয়? কারণ এই কারোর খুব একটা সাথে যুক্ত হয় না, কারোর সঙ্গে ঝগড়া করে না, কারোর সাথে হচ্ছে কি বলে, সখ্য করে না, ও ওর মতোই থাকে। তারপরে বলছিলাম অ্যালকেনের সাধারণ সংকেত কি, CnH2n+2। অ্যালকেনের কি বলে, কার্বন কার্বন কি বন্ধন বিদ্যমান, একক বন্ধন বিদ্যমান, গেল এইটুকু। তারপরে সে বাস্তব জীবনে ব্যবহার করি বা আমরা চিনি এমন অনেক অ্যালকেন আছে। কারা কারা? ন্যাচারাল গ্যাস সিএনজি, এটা একটা অ্যালকেন। পেট্রোল একটা অ্যালকেন, অকটেন, কেরোসিন, মোম, এরা সবাই হচ্ছে অ্যালকেন। এবং এখান থেকে তোমার একটা জিনিস মনে রাখা লাগবে, উচ্চতর অ্যালকেন মানে যে অ্যালকেনে কার্বন সংখ্যা যত বাড়ে, অ্যালকেনে কার্বন সংখ্যা যত বাড়বে সেই অ্যালকেনের স্ফুটনাঙ্ক তত বাড়ে। মানে অ্যালকেন আস্তে আস্তে গ্যাস থেকে লিকুইড হবে, তারপরে আস্তে আস্তে সলিড হবে। ঠিক আছে? ওকে। আর তোমরা যারা ফেসবুক ইউটিউবে আছো, তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি এই ক্লাসগুলো তো সব তো ফেসবুক ইউটিউবে যাবে না, অ্যাপেই হবে, মেইনলি শিখো অ্যাপে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, তোমাদের জন্য কিছু গিফট আছে এই মুহূর্তে। শিখোর একটা নতুন টি শার্ট পাবা, তারপর হচ্ছে বাংলাদেশের একটা ম্যাপ পাবা, একেবারে খুবই ইনফরমেটিভ, তোমাদের রায়হান ভাইয়া তৈরি করছে। আর হচ্ছে প্রিন্টেড ফাইনাল মডেল টেস্ট প্রশ্ন ওএমআর, মানে তোমার যা যা লাগবে সবই হচ্ছে পাবা। এই নাম্বারে কল করবে, বুঝছো? এই নাম্বারে কল করে আমার কথা বলবা, শাওন ভাই কল করতে বলছে, দেখবে তোমাকে খুব খাতির করবে। এবার আমরা পরের মেইন পড়াশোনায় যাই। সবাই একটু লিখে নাও অ্যালকেনের নামকরণ। এখানে যা লেখা আছে আমরা এগুলো বাদ দিই, আমরা একটু নামকরণ দেখি। কার নামকরণ? অ্যালকেনের নামকরণ। এই নামকরণ নিয়ে কিন্তু অনেকেই প্যারা খায়। আশা করি নামকরণ আজকের পর থেকে প্যারা খাবো না। আর নামকরণের কোনো শেষ নাই, বুঝছো? অ্যালকেনের নামকরণ যে আসলে কত কিছু করা যায়, মানে অ্যালকেনে যে কতভাবে নামকরণ করা যায়, কত রকমের পারমিটেশন কম্বিনেশন আছে, সেইগুলো পরে দেখবো। আমি যেগুলো তোমাদেরকে দেখাবো, যে নিয়মগুলো দেখাবো, তুমি মনে করবা এই নিয়মগুলোই তোমার জন্য যথেষ্ট। ইনফ্যাক্ট যেগুলো যথেষ্ট তার থেকে বেশি তোমাদেরকে আমি করাবো। আচ্ছা, যে মোল্লা বংশের হয়, তাদের সবার নামের শেষে মোল্লা থাকে না? যে চৌধুরী বংশের হয় তাদের সবার নামের শেষে চৌধুরী থাকে।
যে তালুকদার বংশের হয়, ওদের সবার নামের শেষে তালুকদার থাকে। তাহলে যারা অ্যালকেন ওদের নামের শেষে কি যুক্ত হবে বলতো? ওদের নামের শেষে সবসময় হইতেছে এন যুক্ত হয়। কি বললাম ভাইয়া? অ্যালকেনের নামের শেষে সবসময় হচ্ছে এন যুক্ত হয়। তো আমি তোমাদের নামকরণ করার সময় 3টা পার্টে ভাগ করে দিচ্ছি। 3টা পার্ট কি? 3টা পার্ট হইতেছে এইটা। তোমাকে কোন নিয়মে শেখাবো দাঁড়া একটু ভাবি। মানে হচ্ছে বড়দের ক্লাসের নিয়মে শেখাবো নাকি বাচ্চাদের ক্লাসের নিয়মে শেখাবো, সেটা একটু চিন্তা করছি। দাঁড়া, আমাকে একটু চিন্তা করতে দাও, 2 মিনিট সময় দাও। আচ্ছা, তোমাদের বড়দের নিয়মে শেখাবো না, ছোটদের নিয়মে শেখাবো না, মেজোদের নিয়মে শেখাবো। ওকে? তুমি যখন কোনো জৈব যৌগের নামকরণ করবা, সেটা অ্যালকেন হোক বা অন্য কেউ হোক, সবসময় নামের 3টা অংশ থাকে, বুঝছো? অলওয়েজ নামের 3টা অংশ। এখন নামের যে 3টা অংশ থাকে, সেই 3টা অংশ কি কি তোমাকে একটু বুঝাই দিই। যেমন ধরো ম্যাক্সিমাম কি বলে, এই যে আমাদের বাংলাদেশীদের নামেরও 3-4টা অংশ থাকে। প্রথমে অনেকের নামের আগে থাকে মোহাম্মদ, তারপর ধরো হচ্ছে নামের আগে থাকে হতেছে সাদমান, তারপর ধরো হচ্ছে ভুইয়া। তাহলে মোহাম্মদ, সাদমান, ভুইয়া, এই যে 3টা নাম অংশ কিন্তু হয়েছে। তো জৈব যৌগের নামের ক্ষেত্রেও 3টা অংশ থাকে। 3টা অংশ কি কি থাকে? প্রথমত থাকে প্রিফিক্স। প্রিফিক্স তো বুঝো, প্রিফিক্স মানে যেটা আগে থাকে আর কি। প্রিফিক্স থাকে, তারপরে থাকে হতেছে একটা ওয়ার্ড রুট থাকে। প্রিফিক্স, ওয়ার্ড রুট আর সাফিক্স। অনেক কঠিন কঠিন ওয়ার্ড মনে হইলো, ভাই কি প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স? প্রিফিক্স মানে যে আগে বসে, আগের অংশকে প্রিফিক্স বলা হয়, শেষের অংশকে সাফিক্স বলা হয়। আর ওয়ার্ড রুট মানে শব্দ মূল বলে আর কি, বুঝছো? শব্দ মূল। এবারে সে কোনটা কি জিনিস, কেউ টেনশন করবো না, যেহেতু আমি পড়ানো শুরু করছি, আমি তোমাকে বুঝাই তারপর এখানে শেষ করব। তাহলে প্রিফিক্স, ওয়ার্ড রুট এবং হচ্ছে সাফিক্স। প্রিফিক্স মানে যে আগে বসে। এখন নর্মালি কোনো জৈব যৌগের নামে কারা বসে, সো প্রিফিক্স কারা সেটা একটু বুঝাই দিই। প্রিফিক্স মানে হইতেছে যারা শাখা আছে। এখন শাখা কারা? শাখা ধরো এমন হইতে পারে যে কখনো কখনো কোন জৈব যৌগের শাখা হইতে পারে একটা হ্যালোজেন থাকতে পারে, ক্লোরিন একটা শাখা হতে পারে, অথবা অন্য একটা কার্বন একটা শাখা হইতে পারে, যেমন ধরো মিথাইল শাখা হইতে পারে, তারপরে ধরো নাইট্রোমূলক শাখা হইতে পারে NO2। দেখাবো, উদাহরণ দেখালে বুঝতে পারবা। 2 নম্বর হচ্ছে ওয়ার্ড রুট। কি ওয়ার্ড রুট? হইতেছে কার্বন সংখ্যার ভিত্তিতে হয়। কার্বন সংখ্যার ভিত্তিতে মানে কি, যেমন কার্বন যদি একটা হয়, জানো কি না এটাকে আমরা কি ডাকি? এটাকে আমরা মিথ ডাকি, তাই না? মিথেন যেটা আছে, মিথ। সো কার্বন একটা হইলে এটাকে ডাকা হয় মিথ। কার্বন 2টা হইলে এটাকে ডাকা হয় ইথ। কার্বন 3টা হইলে এটাকে ডাকা হয় হচ্ছে প্রোপ। কার্বন 4টা হইলে এটাকে ডাকা হয় বিউট। কার্বন 5টা হইলে এটাকে ডাকা হয় হচ্ছে পেন্ট। কার্বন যদি 6টা হয় এটাকে ডাকা হয় হচ্ছে হেক্স। কার্বন 7টা হইলে এটাকে ডাকা হয় হেপ্ট। আর লিখছেন, এরপর হচ্ছে অকটেন, নন, অক্ট। আচ্ছা এখানে লিখেই দেই, যদি 8টা হয়, কার্বন 8টা হয়, এটাকে ডাকা হয় অক্ট। কার্বন 9টা হলে এটাকে ডাকা হয় নন। কার্বন 10টা হলে এটাকে ডাকা হয় ডেক। আর লাগবে না।
এটা মুখস্থ আছে সবার? তাহলে আমরা জৈব যৌগের নামকরণ শিখছি। তো যে কোনো জৈব যৌগের নামে 3টা পার্ট থাকে। প্রথমে থাকে হচ্ছে শাখা। শাখা কি পরে বলতেছি। শাখা মানে যেটা আমার মেইন অংশ না আর কি, যেটা সাইডে সুইডে থাকে, তোমরা দেখছো গাছের শাখা তো মেইন অংশ না। তারপরে থাকে হচ্ছে মূল নাম মানে ওয়ার্ড রুট। এই ওয়ার্ড রুটটা আসলে আমরা কিসের ভিত্তিতে নির্ধারণ করি? কার্বন সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করি। এখন কার্বন সংখ্যা যদি একটা হয় তাহলে এটাকে আমরা মিথ ডাকি, 2টা হলে ইথ, এটা মুখস্থ করতে হবে কিন্তু, 3টা হইলে প্রোপ, 4টা হইলে বিউট, 5টা হইলে পেন্ট, 6টা হইলে হেক্স, 7টা হইলে হেপ্ট, 8টা হইলে অক্ট, 9টা হইলে নন, আর 10টা হইলে ডেক। আর সাফিক্স কি? সাফিক্স হইতেছে সমগোত্রীয় শ্রেণীর নাম। সমগোত্রীয় শ্রেণী অনুযায়ী। আচ্ছা, অনেক কথা বললাম, এবার চলো একটা উদাহরণ দেখি, তাহলে ভালো মতো বুঝতে পারবা। যা লিখছে এটুকু লিখে নাও, এরপরে আমি 2-একটা উদাহরণ দেখাবো, তখন দেখবো সব পানির মতো হয়ে যাবে। একটা উদাহরণ দেখি, ধরো তোমার কাছে এটা আছে CH3 CH2 CH3। এই কাঁচা বাচ্চারা, এখানে কোনো শাখা মাখা আছে? কোনো শাখা আছে নাকি জাস্ট এই যে একটা মেইন শিকল আছে? একটা মেইন শিকল আছে না? আছে তো? অবশ্যই এটা মেইন শিকল আছে। আচ্ছা, মেইন শিকল আছে মানে এখানে কোনো শাখা নাই। তো কোনো শাখা নাই মানে হইতেছে এখানে আমার নামের এই অংশটুকু নাই, প্রিফিক্স বলে এখানে কিছু নাই। প্রিফিক্স বলে এখানে আসলে কিছু নাই। তাহলে প্রিফিক্স বাদ, এই যে এই অংশটুকু নাই আমার, বাদ দাও। এই ওয়ার্ড রুট থেকে শুরু হবে। এখন ওয়ার্ড রুট থেকে যদি শুরু হয় তাহলে এখানে কার্বন কয়টা আছে? কার্বন 3টা আছে। কার্বন 3টা আছে না? কার্বন 3টা থাকলে কি হবে? কার্বন 3টা থাকলে হবে হচ্ছে প্রোপ, তাই না? আর এইটা কি? এটা সমগোত্র শ্রেণী হচ্ছে অ্যালকেনের। তাহলে অ্যালকেনের শেষে যে অংশটুকু নামের শেষে এন যুক্ত হয়, ওই এন অ্যাড করো, তাহলে প্রো প্লাস এন। কিন্তু এত ঢং করে তো লেখা যাবে না, তাই না? মানে এত ঢং করে কি তুমি লিখবা? সন্ধি করো, প্রো প্লাস এন সন্ধি করলে কি হয়? প্রো প্লাস এন সন্ধি করলে হয় হচ্ছে প্রোপেন। এখন যে নামটা তুমি জানো সেই নামটাই তোমাকে আমি নিয়মের মধ্যে ফেলাই দিলাম, যে দেখো ভাই, হ্যাঁ তুমি যেটা জানতা সেটার মধ্যেই কিন্তু নিয়মটা ছিল, হয়তো বুঝো নাই কিন্তু নিয়মটা ছিল। সায়েন্সের কাজই এটা, জানো? সায়েন্সের কাজই সহজপত্র জিনিসগুলোকে ব্যাখ্যা মখ্যা দিয়ে কঠিন বানানো। কিরকম কঠিন বানানো? ভাই সাইকেল আমি চালাইতেছি, মোড় আমি ঘুরবো, মোড় ঘোরার সময় সাইকেল একটু কাজ করতে হবে, এটা আমি তো এমনি জানি অমনি জানি। সেটাতে আবার ফিজিক্স কি করে? এই ব্যাংকিং কোণ কত, রাস্তায় কত ডিগ্রি ঢালু হইতে হবে, সাইকেল কত বেগে চললে আমাকে কতটুকু ঢালু হইতে হবে, এই আগডুম বাগডুম দিয়ে জিনিসটাকে কঠিন বানায় ফেলায়। বুঝতেছো যে বিজ্ঞানের কাজটা একে? বৃষ্টি হইতেছে, আমি ছাতা ধরবো, কোন দিকে ধরবো? ভাই যেদিকে ছাতা ধরলে আমি ভিজবো না, আমি সেই দিকে ছাতা ধরবো, এটাই তো আমার কাজ, তাই না? সায়েন্স কি করে? এত ডিগ্রি কোণে বৃষ্টি হলে এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। আচ্ছা, বৃষ্টির সাথে যদি একটু বাতাস থাকে তাহলে এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। খেয়াল করছো? সায়েন্সের কাজই কিন্তু তোমার বাস্তব জীবনের সহজ জিনিসটাকে কঠিন করে বানানো, কঠিন করে চিন্তা করা। এখানেও তাই হয়েছে। তুমি জানতা এটার নাম প্রোপেন, ভালো কথা, সেইটারে আমি নিয়ম কানুন দিয়ে টিয়ে কি আগডুম বাগডুম বানাই ফেলছি, তার কোনো ইতিহাস নাই, তার কোনো ভূগোল নাই। তবে হ্যাঁ, যখন আমি একটু কঠিন যৌগ দিব তখন কিন্তু নিয়মটা তোমার কাজে লাগবে। তাহলে চলো একটু কঠিন একটু সামনে আগে আমরা। তাহলে নামের অংশ কয়টা? 3টা। একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে ওয়ার্ড রুট, একটা সাফিক্স। প্রিফিক্স মানে যদি সেখানে কোথাও শাখা থাকে তাহলে সেখানে প্রিফিক্স হয়। ওয়ার্ড রুট হয় হইতেছে কার্বন সংখ্যার ভিত্তিতে, মানে কার্বন যতগুলো থাকে, একটা হইলে মিথ, 2টা হইলে ইথ, 3টা হইলে প্রোপ, 4টা হইলে বিউট, 5টা হইলে পেন্ট। এই সিরিয়ালটা মুখস্থ করতে হবে কিন্তু। আর ওয়ার্ড রুট সাফিক্স হয় হচ্ছে সমগোত্র শ্রেণী অনুযায়ী, অ্যালকেন হইলে এন, অ্যালকিন হইলে ইন। কয়েকটা তোমাদেরকে একটু লিখে দিই তাহলে তোমাদের মনে থাকবে। যেমন যদি অ্যালকেন হয় তাহলে নামের শেষে এন হয়, ANE। যদি অ্যালকিন হয়, এই কয়েকটা মনে রাখলেই হবে, তারা খেয়াল না কেউ। তাহলে নামের শেষে ইন হয়। যদি অ্যালকাইন হয় তাহলে আইন হয়। যদি অ্যালকোহল হয় তাহলে অল হয়।
যদি অ্যালডিহাইড হয় তাহলে অ্যাল হয়, অ্যাল। আরেকটা আমি লিখবো, কিন্তু সেটা লেখার জায়গা কই? ধরো আমার কাছে তো ম্যাজিক আছে। জিমি ভাইয়ের কথা শোনা যাচ্ছে আশেপাশে। যদি অ্যাসিড হয় তাহলে নামের শেষে হয় হচ্ছে উইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, ওই যে। এই জিমি ভাই, জি ভাই। কি অবস্থা, কেমন? আলহামদুলিল্লাহ ভাই, সব ঠিক আছে। আপনি খালি আমাকে জৈব যৌগ নিয়ে কিছু জিজ্ঞেস করুন। এই যে আপনারা জৈব যৌগ নিয়ে প্রশ্ন করব, সমস্যা নেই। নামকরণ শিখাইতেছি ভাই। এই এটা কি এসবে লেখা হয়েছে? দেখি আমি একটা নাম দিব। এটা জিমি ভাই আগে পারে না তোমরা আগে পারো, এটা আমি দেখতে চাই। নামটা হচ্ছে এরকম, CH3, এখানে হচ্ছে CH, এখানে হচ্ছে Cl, এখানে CH2, এখানে CH3। এই হচ্ছে নাম। এটা ক্লোরিন আর কি, এটা ভালো করে লিখি। জিমি ভাই খুব কপাল কুঁচকে তাকায় আছে, তো এই জন্য আবার সুন্দর করে লিখে দিলাম। আরে ভাই সেরা, জিমি ভাই কিন্তু অলরেডি উত্তর দিয়ে দিচ্ছে। হইছে? হ্যাঁ হয়েছে। ওয়াও! আপনি এই উচ্ছ্বাসটা সামনে এসে বলেন ভাই। আচ্ছা জিমি ভাই উত্তর দিছে হয়েছে, এখন আমাকে বলো এখানে কি ওই শাখা আছে নাকি শাখা নাই, বলো এটা। মানে জৈব যৌগের একটা মেইন চেইন সবসময় থাকে, সেই মেইন চেইনটা কিন্তু এই যে আছে, দেখো এই হচ্ছে আমাদের সেই মেইন চেইন, দেখছো? এখানে একটা শাখা আছে, কিন্তু শাখা আছে। আচ্ছা অনেকে বলতেছে এটা বিউটেন। হ্যাঁ আমি এটা বিউটেন লিখলাম ভাই, ওই ক্লোরিন কি ভাইসে আসছে নাকি ভাই? ও কি রোহিঙ্গা নাকি? ওর তো একটা দাম আছে। তো ওই ক্লোরিন যে এখানে আছে, যদি এখানে ক্লোরিন না থাকতো তাইলে এইটা বিউটেন হইতো, কিন্তু যেহেতু ক্লোরিন আছে ও তো পানির জলে ভাইসে আসে নাই, ওর অবশ্যই দাম আছে। তাহলে নামকরণের সময় তুমি অবশ্যই ক্লোরিনকে মেনশন করতে হবে, করতে হবে না? বুঝো কি না দেখবা, এটা এটা অনেক সময় হয়, যারা ডাক্তার তারা নামের আগে ডক্টর লিখতে পছন্দ করে, কেউ যদি নামের আগে ডক্টর না বলে তারা মাইন্ড করে। যেমন তোমাদের তানজিম ভাই লেখে ডক্টর তানজিম, এভাবে লিখে আর কি। আমার কাছে মনে হয় তানজিমের অন্তরের নামের আগে অন্তর ডাক্তার না বলে অন্তর বোধহয় একটু মাইন্ড করে, আমার মনে হয় আর কি। এরপর দেখবো যারা ব্যারিস্টার, তারা নামের আগে একটু ব্যারিস্টার বলতে পছন্দ করে, যদি তুমি তাদের নাম করার সময় যদি না বলো ব্যারিস্টার অমুক, তারা একটু মাইন্ড করে। যারা পিএইচডি হোল্ডার ওরা নামের আগে ডক্টর অ্যাড করে, সো ওরাও নামের আগে ডক্টর না বললে একটু মাইন্ড করে। তাহলে এই ক্লোরিন যে আছে রে ভাই, ক্লোরিনকে তো তোমাকে বাদ দিতে পারবা না, এই ক্লোরিনকে তোমাকে রাখতেই হবে। তো তোমরা যারা বিউটেন বলছো, আই উড এগ্রি উইথ ইউ, যদি এখানে ক্লোরিনটা না থাকতো তাহলে ক্লোরিনকে অবশ্যই আমাকে এখানে রাখতে হবে। এখন ক্লোরিনকে আমি কিভাবে রাখবো? ক্লোরিনকে রাখবো হচ্ছে এভাবে, খেয়াল করো, ক্লোরিন একটা শাখা কিন্তু এখানে, এবং শাখাটা সবার আগে আসে এখানে। তাহলে শাখাকে সবার আগে যদি আমি রাখতে চাই তাহলে তখন আমাকে কি করতে হয়? ক্লোরিনকে বসাইতে হবে। এখন ক্লোরিন আসলে কোথায় আছে সেটা তো আমাকে মেনশন করতে হবে, তাই না? ক্লোরিন এখানে এইটা তো থাকতে পারতো, এটা তো থাকতে পারতো, এটাও থাকতে পারতো। তাহলে আমাকে ক্লোরিন কি বসাতে হবে, খালি বসাইলে হবে না, স্পেসিফিক্যালি বসাইতে হবে। এই স্পেসিফিক করার জন্য আমরা কি করি জানো? মেইন যে শিকল থাকে সেই মেইন শিকলের কার্বনকে আমরা নাম্বারিং করি। তাহলে মনে রাখবা যে যেদিক থেকে গণনা করলে, সবাই এটুকু একটু লিখে নাও, যেদিক থেকে শাখা কাছে সেদিক থেকে গণনা করতে হবে, সেদিক থেকে গণনা করতে হবে। তাহলে কোন দিক থেকে ক্লোরিন আসে? এই আমি যে গণনা করবো দেখো তো ঠিক আছে কিনা, এটা 1 নং কার্বন,
এটা 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন। আমার এই গণনা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? ঠিক নাই, কিন্তু এই পাশ থেকে ক্লোরিন 3 নম্বর কার্বনে যায়। আমি বারবার বলছি যেদিক থেকে কাছে, তাহলে যেদিক থেকে কাছে মানে হইতেছে এই দিক থেকে কাছে। দেখো এখানে 1 নং কার্বন, এটা আমার 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন। তাহলে যেদিক থেকে কাছে আমি সেই দিক থেকে গণনা করব, সেদিক থেকে গণনা করলাম। তাহলে যেহেতু 2 নম্বর কার্বন একটা ক্লোরিন আছে, এই ক্লোরিন দেওয়ার জন্য আমরা কি করব? 2 ক্লোরো, আমি ইংলিশে লিখছি, তুমি বাংলা লিখতে পারো, সমস্যা নেই। CHLORO, 2 ক্লোরো, তারপর হচ্ছে বিউট 10। ওই যে বিউট হচ্ছে আমার ওয়ার্ড রুট আর এন হচ্ছে আমার সাফিক্স। কিন্তু কাহিনী হইতেছে ভাই, আবেগ আপ্লুত হয়ে নামের মাঝখানে এই কোনো স্পেস দেওয়া যাবে না। তোমরা করো কি, এখানে একটা স্পেস দাও। IUPAC এর নিয়ম হচ্ছে নামের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। আরেকটা নিয়ম হইতেছে যে সংখ্যা যে তুমি লিখছো না, এই সংখ্যা এবং নামের মাঝখানে একটা হাইফেন দিতে হয়, বুঝছো? এই হচ্ছে আমাদের নাম 2 ক্লোরো বিউটেন। তাহলে আমার মেন কথাগুলো সবাই একটু কমেন্ট করা বন্ধ করো, খাতায় লেখা বন্ধ করো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। যখনই তোমাকে একটা জৈব যৌগের নাম বের করতে বলবে, প্রথম কাজ হচ্ছে যে সেইখানে একটা মূল শিকল খুঁজে বের করা। মূল শিকল আমি খুঁজে বের করব। সেই মূল শিকলটা কি? আমি তো এখানে লিখে দিচ্ছি, মূল শিকল বা মেইন শিকল হচ্ছে লংগেস্ট শিকল, সব থেকে বড় যেটা আর কি। লংগেস্ট চেইনটা হচ্ছে মেইন চেইন। এখন ভাই এখানে চেইন আছেই একটা, তো চেইন যদি একটাই থাকে তাহলে সেখানে তো লংগেস্ট বলেও নাই, শর্টেস্ট বলেও কিছু নাই। সো লংগেস্ট চেইন মেইন চেইন, আমার এখানে একটা চেইন আছে, আমি মেইন চেইন নির্বাচন করছি, করে দেখলাম যে এখানে একটা শাখা আছে। শাখা মানে কি, মেইন চেইনের বাইরে যা থাকে সবই শাখা। হাইড্রোজেনকে আবার শাখা ধরো না। তো দেখলাম যে এখানে কি আছে, ক্লোরিন আছে। এবং ক্লোরিনটা কোন পাশ থেকে আমি কাউন্ট করব? যে পাশ থেকে কাউন্ট করলে ক্লোরিনটা আগে আসে। সো আমি দেখলাম আমি যদি বাম পাশ থেকে কাউন্ট করি তাহলে ক্লোরিনটা আগে আসে। তাহলে বাম পাশ থেকে কাউন্ট করলে ক্লোরিনটা যে আগে আসলো, এবং কত নং কার্বনে আসলো? 2 নং কার্বনে আসলো। এই জন্য আমরা কি বলি? 2 ক্লোরো। এখানে ওয়ার্ড রুট 4টা কার্বন, এই জন্য বিউট। আর যেহেতু এটা অ্যালকেন, সেহেতু নামের শেষে কি যুক্ত আসছে? এন আসছে। এবার দেখো তো ভাই, এই যৌগটা যদি এরকম না হয়, এরকম হইতো, আমি তোমাদেরকে অনেক উদাহরণ দেখাবো, প্যারা নিও না। CH3 এখানে হইতেছে CH2, এখানে CH2, CH2Cl। আচ্ছা, এখানে মেইন চেইন বলে কিছু আছে? চেইন তো একটাই আছে। সো একটা চেইন থাকলে মেইন চেইন বলে কিছু নয়, একটা চেইন আছে মানে এটা হইতেছে চেইন, মেইন চেইন। এবার বলো তো ভাই, কোন পাশ থেকে কাউন্ট করব? বাম পাশ থেকে গুনবো নাকি ডান পাশ থেকে গুনবো? কি মনে হয়? এই কোন পাশ থেকে গুনবো? বাম পাশ নাকি ডান পাশ? অবশ্যই ডান পাশ থেকে গুনবো। তাহলে এটা হচ্ছে আমার 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন। গুড, ডান পাশ থেকে গুনলাম এবং গুনে দেখলাম যে এখানে ক্লোরিন আছে 1 নং কার্বনে। তাহলে ক্লোরিন কি এখানে শাখা? মেইন চেইনের বাইরে তুমি যাই পাবা সবই শাখা। তাহলে ক্লোরিন যদি শাখা হয়, তাহলে আগেটা ছিল 2 ক্লোরো, এবার কি হবে? 1 ক্লোরো, CHLORO, 1 ক্লোরো বিউটেন। ইজি পিজি। চলো আমরা আরেকটা দেখি। এটা না বুঝলে প্যারা নেই, আমরা আর অনেক উদাহরণ দেখবো। CH3, এখানে হচ্ছে CH2, এখানে কার্বন, CH3,
দেখো তো এই যৌগটা লিখে নাও। আচ্ছা, যারা বলছে আগেরটায় এক এখানে, আগেরটায় দুই এখানে, এক কেন হইলো? দেখো আগেরটায় আমাদের কার্বনটা, ক্লোরিনটা ছিল 2 নং কার্বনে। এই যে 2 নং কার্বনে হচ্ছে ক্লোরিনটা ছিল কোথায়? এই যে এখানে। যেহেতু 2 নং কার্বনে ছিল, এই জন্য ক্লোরিনের জন্য আমি 2 দিছি। কিন্তু এখানে কার্বন তো, ক্লোরিন তো 2 নম্বরে না, এখানে ক্লোরিন তো আসলে 1 নম্বরে আছে। যেহেতু 1 নম্বরে আছে, এই জন্য আমরা 1 নম্বরে দিছি। আচ্ছা, এবার এখানে একটু ভালো মতো বুঝো, এটা করার পর আমি 5 মিনিটের ব্রেক দিব। এই যৌগটার ক্ষেত্রে মেইন চেইন তো অনেক রকম হইতে পারে, অনেক রকম ভাবে। আমি বলছিলাম প্রথমে মেইন চেইন নির্বাচন করতে হবে, এতক্ষণ ধরে মেইন চেইন নির্বাচন করার ঝামেলা তোমাদের যাওয়া লাগে নাই। যেমন ধরে যে এটা মেইন চেইন হইতে পারে, কয়টা কার্বন আছে? 1 2 3 4। হতে পারে না? হতে তো পারে, এটা একটা চেইন তো, একটা শিকল না? এটা একটা শিকল। এটা মেইন চেইন হইতে পারে। আরেকটা কম্বিনেশন আছে যে এটা মেইন চেইন হইতে পারে। আরেকটা কম্বিনেশন আছে যে এটা মেইন চেইন হইতে পারে। এখন আমার কথা হচ্ছে মেইন চেইন কোনটা? লংগেস্ট চেইন ইজ দ্য মেইন চেইন, এইটা। তাহলে লংগেস্ট চেইন মানে কি? যে চেইনে কার্বন সংখ্যা বেশি। আচ্ছা, কোনটাকে মেইন চেইন ধরলে বেশি সংখ্যক কার্বন কভার করে দেখো তো ভাই। প্রশ্ন হচ্ছে যে কোন চেইনটা, মানে হুইচ চেইন কভার্স দ্য মোস্ট নাম্বার অফ কার্বনস। এই সোজাসুজিটা না? বুঝতে পারো কি? তো এটা আমার মেইন চেইন, কারণ সব থেকে বেশি কার্বন এখানে আমি কভার করতে পারছি। একেবারে সোজাটা। গুড। এরপরে আমার এখানে একটা শাখা আছে, মেইন চেইনের বাইরে যা থাকবে সবই শাখা। তাহলে আমার এখানে প্রিফিক্স আছে, কিন্তু শাখা আছে। সেই শাখাটা কি কাঁচা বাচ্চারা? শাখাটা হচ্ছে মিথাইল। এটা তো মিথাইল, এটা তো বুঝো তাই না? তাহলে আমি শাখা পাইলাম মিথাইল। কোন পাশ থেকে গুনবো? যে পাশ থেকে আগে আসে, যে পাশ থেকে কাছে আসে। এখন ভাই এ পাশ থেকে গুনলে লাউ, আর এ পাশ থেকে গুনলে কদু। তাহলে আমি লাউ নিব না কদু নিব? যে কোনোটা নিলেই হয়। এবং তুমি দেখবা যে এই যৌগটা এই পাশ থেকে গুনলে যে নাম হবে, এই পাশ থেকে গুনলে একই নাম হবে। নাম কিন্তু পরিবর্তন হয় না। তো নাম যদি পরিবর্তন না হয়, দেখবা যে তুমি যে পাশ থেকে নাও একই নাম হবে। তো আমি যে কোনো এক পাশ থেকে গুনলাম, কারণ এ পাশ থেকেও 3 নম্বর, এ পাশ থেকেও 3 নম্বরে। যদি গুনি তাহলে দেখো তো এখানে 1 2 3 4 5। তাহলে ভাই প্রিফিক্স কি হবে? প্রিফিক্স এখানে আমার শাখা, শাখাটা কি মিথাইল। কত নং কার্বনে আছে? 3 নং কার্বনে আছে। তাহলে 3 নং কার্বনে যদি থাকে তাহলে 3 মিথাইল। এই বাংলা লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি ইংলিশে লিখে দিচ্ছি 3 মিথাইল। এই যৌগটার মেইন চেইন কার্বন কয়টা? মেইন চেইনে কার্বন 5টা। তাহলে 5টার জন্য হবে পেন্ট। আর যেহেতু এটা অ্যালকেন, সেহেতু হবে হতে সেটা শেষে এন, মানে অ্যালডেন। ভাই আমরা কিভাবে বুঝবো বিউটের সাথে কি যুক্ত আছে? এই যে মেইন চেইনের বাইরে যেটা, সেটাই তো তোমার হচ্ছে শাখা থাকবে। তাহলে 3 মিথাইল পেন্টেন। ওকে, আমরা একটা ব্রেক দিচ্ছি। তোমরা আসবা হচ্ছে 10টা 25-এ। ভাই ক্লাস কটা পর্যন্ত? 45? আচ্ছা, 10টা 25-এ আসবা। একটু ব্রেক নাও, অর্গানিক পড়তে পড়তে মাথা ঘুরে যাবে।
ওকে, ভাই সাউন্ড দিচ্ছেন? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে নামকরণের ব্যাপারগুলো আবার রিভিউ করে দেই। নামকরণের ক্ষেত্রে সবসময় যে যোগের নামে তিনটা পার্ট থাকে: প্রিফিক্স, ওয়ার্ড রুট এবং সাফিক্স। প্রিফিক্স কোনটা? প্রিফিক্স মানে জৈব যৌগে যদি কোনো শাখা থাকে। এখন শাখা কেমনে বের করব? জৈব যৌগে সব থেকে বেশি সংখ্যক কার্বন নিয়ে হয় মেইন চেইন বা মূল শিকল। তাহলে সব থেকে বেশি সংখ্যক কার্বন যেখানে কভার করে সেটা মূল শিকল। এখন মূল শিকল হচ্ছে, যেমন ধরো এই যেখানে সব থেকে বেশি সংখ্যক কার্বন এই চেইনটা কভার করছে, তাহলে এই চেইনটা হচ্ছে আমার মূল শিকল। মূল শিকলের বাহিরে যা আছে সেগুলো শাখা। তাহলে প্রথমে শাখা লিখতে হবে। আচ্ছা, প্রথমে শাখা লিখলাম আমি। এখানে শাখাটা কি আছে? মিথাইল আছে। CH3 থাকলে মিথাইল তোমরা আগে থেকে জানো। তাহলে CH3 যদি মিথাইল হয়, কত নং কার্বনে আছে? 3 নং কার্বনে আছে। যে পাশ থেকে কাছে হবে সেই পাশ থেকে হচ্ছে আমি গণনা করব। তাহলে দেখলাম যে এই পাশেও যাই, এই পাশেও তাই, একই কথা। আমি গণনা করলাম, করার পরে দেখলাম 3 নং কার্বনে আছে 3 মিথাইল। তারপরে মেইন চেইনে কার্বন 5টা আছে পেন্ট, এটা যেহেতু অ্যালকেন, আমি তোমাদেরকে অ্যালকেনই শেখাচ্ছি, নামের শেষে তো এন হবেই, এটা তো সবার মুখস্থ। আচ্ছা, দেখি এটা পারো কিনা। CH3, এখানে হচ্ছে CH2, এখানে CH2, এখানে CH, এখানে CH3, এখানে CH3। এই যোগটা লিখো সবাই। ইমতিয়াজউদ্দিন বলছে ধন্যবাদ ভাইয়া, ভাত খেয়ে লাইভে ভাত খেয়ে আসছে। আচ্ছা, এই 6 মিনিটে তোমার ভাত খাওয়া হয়ে গেল। নাইস। আমারও খুব বাজে অভ্যাস আছে, আমি খুব তাড়াতাড়ি খেয়ে ফেলি। মানে কি হয়, এটা তোমাদের সাথে হয় কিনা দেখো। অনেক সময় এমন হয় যে ভাত খাইতে বসবো, ফ্রি টাইম আছে, তো চিন্তা করি যে কোন একটা মুভি দেখবো বা কিছু একটা দেখবো, অথবা হচ্ছে টিভিতে একটা অনুষ্ঠান হচ্ছে, ভাত খাইতে খাইতে ভাবছি যে অনুষ্ঠানটা দেখবো। কিন্তু আমি এত তাড়াতাড়ি খেয়ে ফেলি যে ওই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। এটা প্রায় আমার ক্ষেত্রে হয়। স্লো যারা খায় এরা এই বেনিফিটটা পায়, আমার মতো যারা ফাস্ট খায় এরা এটা পায় না। প্রথমে দেখি মূল শিকল কোনটা। মূল শিকল কোনটা? লংগেস্ট চেইন হচ্ছে মেইন চেইন। এখন লংগেস্ট চেইন মেইন চেইন, তাহলে কোনটা ধরা আছে দেখো তো ভাই। এটা মেইন চেইন, দেখো কয়টা কার্বন কভার করে, 1 2 3 4 5টা কার্বন কভার করে। এবং বিশ্বাস করো, এটাও যদি 5টা কার্বন কভার করে, এটাও কিন্তু 5টা কার্বন কভার করে। সত্যি বলতে কি, তুমি এটাকে মেইন চেইন ধরলেও হবে, এটাকে মেইন চেইন ধরলেও হবে, যে কোনো একটাকে মেইন চেইন ধরলেই হবে। এবং যখন এরকম হয়, দুই ক্ষেত্রেই ঠিক হয়, তুমি করে দেখো একই নাম আসবে। তুমি এটাকে মেইন চেইন ধরলে যা আসবে, এই বাঁকাটাকে মেইন চেইন ধরলে একই আসবে। আমি বাঁকাটাকে ধরে দেখাই, দেখবা, আবারও বলতেছি একই আসবে, একই আসবে। তাহলে আমার মেইন চেইন কোনটা কাচ্চা বাচ্চারা? মেইন চেইন হইতেছে, একটু মার্ক করে রাখি, এই যে এইটা আমার মেইন চেইন। এখন এই যে এইটা আমার মেইন চেইন। একটু উল্টাপাল্টা করে দেখালাম আর কি। তাহলে আমাদের এখানে মেইন চেইনের বাইরে কি আছে? মেইন চেইনের বাইরে আছে এই যে একটা মিথাইল আছে, দেখো। মেইন চেইনের বাইরে আমাদের মিথাইল আছে, শাখা হচ্ছে মিথাইল। এরপর আমরা কি শিখছিলাম? নাম্বারিং করতে হবে। কোন পাশ থেকে নাম্বারিং করতে হবে? যে পাশ থেকে শাখা কাছে আসে। শাখা কি এদিক থেকে কাছে আসে? জীবনও না। শাখা কোন দিক দিয়ে কাছে আসে? যে এই উপর থেকে কাছে আসে, 2 নং কার্বনে আসে। তাহলে আমি গণনা করি, দেখো এটা আমার 1 নং কার্বন, এটা আমার 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং কার্বন। যারা বলছে কেমনে বুঝবে এটা অ্যালকেন, এই যে কার্বন কার্বন একক বন্ধন আছে সবখানে, এখানে কোথাও কার্বন কার্বন দ্বিবন্ধন নাই, এই জন্য এটা বুঝছি এটা অ্যালকেন। তাহলে আমি দেখলাম 2 নং কার্বনে একটা শাখা আছে, সেই শাখাটাকে মিথাইল। কত নং কার্বনে আছে? 2 নং কার্বনে আছে। তাহলে নামটা কি হবে? নামটা হচ্ছে 2 মিথাইল। লিখলাম 2 মিথাইল। কার্বন কয়টা? 5টা। 5টা মানে কি হবে? পেন্টেন। ইজি পিজি। এই কাঁচা বাচ্চারা বুঝিয়ে আছি। সবাই কি বুঝছি যেটার নাম কিভাবে 2 মিথাইল পেন্টেন হয়? চলো আমরা আরেকটা লেভেল আপ করি।
লেভেল আপ হতেছে এইটা CH3, এখানে CH2, এখানে C, এখানে CH3, CH, এখানে CH3, CH2, CH3, এটা লিখে নাও। আচ্ছা এখানে মেইন চেইন কোনটা? বলছিলাম সব থেকে বড় চেইন মেইন চেইন। দেখো সব থেকে বড় চেইন এটা, তুমি যতই চিপাচিপি করো ভাই, যতই কাহিনী করো, এর থেকে বেশি সংখ্যক কার্বনে তুমি এক লাইনে নিতে পারবা না। মানে এই কম্বিনেশন ছাড়া একটা লাইনে বেশি সংখ্যক কার্বন এর থেকে আসবে, এটা হবে না। ভাই আপনি কেমনে বুঝলেন, আমি কেন বুঝি না? আমি যে ভাই এতদিন ধরে পড়াইতেছি, তুমি এতদিন ধরে পড়ো, তারপরে তুমি নিজে বুঝতে পারবা, দেখার সাথে সাথে বুঝতে পারবা। এখন আমাকে বলো তো ভাই, এখানে শাখা কি একটা নাকি দোক্কা, কয়টা বলো তো? শাখা কিন্তু এখানে একটা না, এখানে শাখা কিন্তু দোকলা। তাহলে দোকলা যদি থাকে, কেউ তো বানে জলে ভাইসে আসে নাই, তাহলে দোনোটাকে তোমাকে উল্লেখ করতে হবে। এবার দেখি কোন দিক থেকে নাম্বারিং করব। এই পাশ থেকে গুনলে 1 2 3 4, মানে একটা 3 এ আসে, একটা 4 এ আসে। তাহলে 1 2 3 প্রথমটা এই পাশ থেকে 3 এ আসে, 1 2 3 প্রথমটা এটা থেকেও 3 এ আসে, মানে দুই পাশ থেকে আসলে একই আসে। একই যদি আসে, যে কোনো একটা সাইড থেকে গুনলেই হয়। আমি বাম পাশ থেকেই গুনতেছি, তোমার যদি মন চায় তুমি ডান পাশ থেকে গুনতে পারো, একই নাম আসবে। তাহলে এটা আমার 1 নং, এটা 2 নং, এটা 3 নং, এটা 4, এটা 5, এটা হতেছে 6। তাহলে আমার দুইটা শাখা এখানে আছে, দুইটা শাখা, দুটোটা মিথাইল আছে, এবং একটা আছে 3 নং কার্বনে, একটা 4 নং কার্বনে। এই জন্য এবার 3 একবার লিখবো, 4 একবার লিখবো। তাহলে 3 4 মিথাইল হবে? মিথাইল হবে না, যেহেতু দুইটা, এজন্য হবে ডাই মিথাইল। তাহলে 3 4 ডাই মিথাইল, তুমি বাংলা লিখো সমস্যা নেই। এরপরে হেক্সেন হবে, যেহেতু 6টা, 3 4 ডাই মিথাইল হেক্সেন। আমি জানি তোমার মনের আনাচে কানাচে কিছু প্রশ্ন উকিঝুঁকি মারছে, তোমার মনের আনাচে কানাচে যে প্রশ্নগুলো উকিঝুঁকি মারছে, সেই প্রশ্নগুলো আমি এখানে ঠিকঠাক করে দিচ্ছি। পরীক্ষাতে এর থেকে আর কঠিন আসবে না। ধরো তোমাকে হচ্ছে পরীক্ষায় এটা আসলো না, পরীক্ষায় এটা আসলো। পরীক্ষায় যেটা আসলো সেটা হচ্ছে এরকম। আমার কাছে টেকনোলজি আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। সি এখানে হচ্ছে CH3, আর এখানে CH2। সবাই এই যৌগটা লিখে নাও। এই যে যৌগটা আমি লিখছি, এই যৌগটা লিখে নাও। নাম পরে, নামটা আমি এখানে একটু কারেকশন করব। হ্যাঁ, টেকনোলজিয়া। আচ্ছা, এই পাশ থেকেও 3 নাম্বারে, ওই পাশ থেকেও 3 নাম্বারে, মেইন চেইন নিয়ে আমার কোনো কনফিউশন নাই। আবার হচ্ছে আমার কি বলে, তোমার হচ্ছে নাম্বারিং নিয়ে কনফিউশন নাই। এটা হচ্ছে 3 নং কার্বন, এটা 4 নং কার্বন, অ্যাজ ইট ইজ আছে। কিন্তু খেয়াল করো তো, এখানে দুইটা মিথাইল কোথায় আছে? দুইটা মিথাইল কিন্তু একই জায়গায় আছে, একই 3 নং কার্বন আছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো দুইটা মিথাইল যদি একই জায়গায় থাকে,
তাহলে এইখানে লিখতে হয় হইতেছে এইটা 3 4 না লিখে আমরা 3 লিখবো 3 এখন অনেকে বলতে পারো ভাই 3 আমি একবার লিখবো 3 আমি 2বার লিখবো না। না ভাই হবে না। কেন হবে না? ওই IUPACর হর্তাকর্তা যারা তারা বলে গেছে যে হইতেছে এটা 2বারই লিখতে হবে। এটা তুমি আগে স্লাইডে আছে, এটা মুছে দিচ্ছি। এই কাঁচা বাচ্চারা বুঝতে পারছি, কঠিন কিছু না কিন্তু। চলো তোমাদেরকে আরেকটা দেখাই। যদি এমন হইতো, ধরো এরকম একটা যৌগ আছে CH3, এখানে হচ্ছে CH2, এখানে CH, এখানে হচ্ছে ক্লোরিন আছে। না আর দরকার নেই, এমনি অনেক শেখা হয়ে গেছে। তাহলে নামকরণটাকে যদি সংক্ষেপে আমি রিভিউ করি, তাহলে নামকরণ এটা দাঁড়ায় যে প্রথমে মেইন চেইন হইতেছে আমি নির্ধারণ করব, সব থেকে বড় সংখ্যক কার্বন নিয়ে যেটা সেটা মেইন চেইন। তারপরে আমি দেখবো এখানে কি কি শাখা আছে, সেই শাখাটাকে আমাকে আগে লিখতে হবে এবং অবস্থান সহ উল্লেখ করতে হবে। 2টা থাকলে ডাই লিখতে হবে, বুঝছো? লিখলাম এটুকু। তারপরে আমি দেখলাম যে আমি শাখার অবস্থান উল্লেখ করলাম, মেইন চেইন লিখলাম কার্বন কয়টা, তারপরে আমাকে লিখতে হবে অ্যালকেন, যেহেতু নামের শেষে এন যুক্ত হবে। এটা গেল আমাদের অ্যালকেনের নামকরণ। এই যে তোমাদের এগুলো লেখা আছে যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন। এবার সবাই লিখে নাও খাতার উপরে অ্যালকাইল মূলক। তোমরা এটা জানো, সবাই একটু লেখা বন্ধ করো, একদম লেখা বন্ধ করো। আচ্ছা, অনেকে প্রশ্ন করছো ভাই 3টা হইলে কি হবে, অনেকে প্রশ্ন করছো যে ভাই এরকম ওরকম হইলে কি হবে। বিশ্বাস করো, অ্যালকেনের নামের কোনো শেষ নাই। অ্যালকেনের নাম আমি তোমাকে 10টা ক্লাসে ধরে শেখাইতে পারি। এটা এখন শেখাবো না, কলেজে উঠলে শেখাবো। কিন্তু যতটুকু শিখাইছি তুমি অতটুকুই হচ্ছে আপাতত শিখো। আবারও বলতেছি, যতটুকু শিখাইছি অতটুকুই শিখো। কারণ শুধু অ্যালকেন তো না, তোমাকে হচ্ছে অ্যালকিন শিখতে হবে, অ্যালকাইন শিখতে হবে, অ্যালকোহল শিখতে হবে, অ্যালডিহাইড শিখতে হবে। বেসিকটুকু জেনে রাখো, তারপরে গিয়ে আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে এতক্ষণ ধরে যা পড়ছি সেটাকে যদি আমি সংক্ষেপে রিভিউ করি, তাহলে এরকম দাঁড়ায়। আমরা শিখছি হচ্ছে অ্যালকেনের নামকরণ, মানে মেইন কথা হচ্ছে অ্যালকেন নামটা কই থেকে আসছে, তারপর হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত কি হবে, এরপরে অ্যালকেনের বাস্তব উদাহরণগুলো কি কি আছে, আর হচ্ছে অ্যালকেনের নামকরণ। এই নামকরণে আসলে অনেক বেশি সময় যায়, আমরা একটু বেশি সময় ধরে নিয়ে শিখছি। এরপর হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক হইতেছে এইটা, তোমরা জানো যে CH4 হচ্ছে মিথেন। এই যে CH4 হচ্ছে মিথেন, বাস্তব উদাহরণ দেই তারপরে বুঝতে পারবা। একটা হাইড্রোজেন চলে গেলে একটা মূলক তৈরি হয়, গত ক্লাসেই বলছিলাম, এটাকে বলা হয় মিথাইল গ্রুপ বা মিথাইল মূলক। এইটাই মেইনলি অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক হইতেছে এইটা, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল মূলক। যেমন ধরো যদি এরকম হয় CH3 CH2, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথাইল গ্রুপ। যদি এরকম হয় CH3 CH2, এখানে হচ্ছে CH2, এটাকে বলা হয় প্রোপাইল গ্রুপ। নামের শেষে আইল মারাবা, আইল অ্যাড করবা, নামের শেষে আইল যদি তুমি বলো তাহলে সেখানে তোমার কি হয়ে যাবে, অ্যালকাইল অ্যাড হয়ে যাবে। নামের শেষে জাস্ট আইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল, এগুলো যোগ করবা, দেখবা তোমার অ্যালকাইল মূলক হইতেছে। হাইড্রোজেনটাকে বাদ কিভাবে দেয়, হাইড্রোজেনটাকে বাদ দেয় না, নেচারে ওভাবে যুক্ত থাকে, ওটাকে আমরা নাম করছি। এটা সাধারণ সংকেত কি, সাধারণ সংকেত হতেছে আর দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলকের সংকেত। তাহলে অ্যালকাইল মূলক কারা, অ্যালকাইল মূলক হইতেছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে মূলকটা থাকে সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। আচ্ছা, এটা সাধারণ সংকেত কি হবে কাঁচা বাচ্চারা, দেখো তো পারো কিনা, পারা উচিত। CnH2n+1, একটা হাত ফাঁকা থাকবে কার্বনের, এই যে এইটা দেখো তো বুঝো কিনা।
শুধু CnH2n+1? শুভ্র আমাকে আনসার দিছে, তাসনিম আনসার দিছে, সঞ্জিদা আনসার দিছে, গুড। কিন্তু আসলে চেষ্টা করবা এটা খাতাতে লেখার সময় অবশ্যই একটা হাত যেন ফাঁকা থাকে, কারণ ওর হাত কিন্তু এখনো একটা ফ্রি আছে। অ্যালকেন প্রস্তুতি আমরা আজকের ক্লাসে যাব না, এটা নেক্সট ক্লাস থেকে পড়বো। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে অ্যালকেনের একেবারে বেসিক আলোচনা, নামকরণটা। তোমাদেরকে আমি কয়েকটা নামকরণ দেই, এই নামকরণগুলো সবাই একটু বাসায় ট্রাই করবা, বুঝছো? হোমওয়ার্ক হিসেবে দিচ্ছে, আগামী ক্লাসে সলভ করানো হবে এগুলো। দেখো পারো কিনা আর কি। আরেকটা দেই, চারটা দিব, চারটায় ট্রাই করো। এই ঝটপট লিখে নাও। এখন অনেকে বলবো ভাই ক্লাসে শেখাইছেন ক খ গ ঘ, পরীক্ষা দিয়েছেন ABCD, কিন্তু এগুলো দেখো আগামী ক্লাসে তোমাদেরকে সলভ করানো হবে এবং বুঝাই বুঝাই সলভ করানো হবে, সমস্যা নেই। অথবা আমি একটা আলাদা ভিডিও আপলোড করবো না এই নামগুলো তোমাদেরকে করে, বাট আমি চাই তোমরা একটু মাথা ঘামাও। এখানে সবগুলো তোমরা পারবা না, না পারাটা স্বাভাবিক। আমি ওভাবেই দিছি যেন তোমরা একটু চিন্তা করতে হয় আর কি। কেউ বলতেছে এগুলো তো ইজি, গুড। ওকে ভাইয়া, আমাদের ক্লাস টাইম শেষ, 44 বাজে। যারা এখনো খাওয়া দাওয়া করো নাই তারা খাওয়া দাওয়া করে নাও, আর নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।